করার জন্য আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আগামীতে শিবপুরের জন্য তোমার ভাবনা চিন্তা তো থাকবেই। আজকে রাহুলকে যে ট্রিবিউটটা দেওয়া হচ্ছে সেটা সম্পর্কে যদি দু চারটায় কথা বলো। উম, মন খারাপ হয়, তার সঙ্গে কোথাও একটা উল্টো দিকে মন ভালো দাঁড়িয়ে যে আবার তো ওর সঙ্গে দেখা হবে, ওর পারফরমেন্স দেবে। একজন শিল্পী, তিনি তার কাজ রেখে দিয়ে গেলেন। শুধু আমরা নয়, যারা ওর থেকে একটু বড়, যারা আরো বড় বা যারা সমবয়সী বা ছোট, আমরা প্রত্যেকেই ওর কাজের ভক্ত ছিলাম, অনুরাগী ছিলাম, যে সিরিয়াসনেস নিয়েও কাজ করতো। এবার সেই কাজ দেখব, ছবিওয়ালা, জার্নি অফ অ্যান আর্টিস্ট, বাপ্পার পরিচালনায় সিনেমা। বাপ্পারা অনেক গল্পই আমার সঙ্গে আলোচনা করতে, একদম যেহেতু দাদা ভাইয়ের মতো আমাদের সম্পর্ক। তো সেখানে একজন নিখুঁত অভিনেতাকে বাপ্পারা চুজ করতে পেরেছিল। তার সঙ্গে দেবলীনা রয়েছে, শ্রীলেখাও রয়েছেন একটা স্পেশাল চরিত্রে, বাকি অন্যান্য শান্তনুনাথ রয়েছে। দেখা হবে আবার ভাইয়ের সঙ্গে, এটাই। আবার মনে পড়বে, স্পষ্ট একটা মানুষ ছিল, খুব সহজভাবে সবকিছু দেখতো, অকারণ জটিলতা, অকারণ আমূল তোলা ওর মধ্যে ছিল না। কোনো প্রলোভনেই ওকে কেনা যেত না। যে আজকের দিনের এই সমাজে, এই সময়তে, যেখানে আমাদের অনেকেরই পা নড়ে যায় নানান হাতছানিতে, আমরা নিজেদের স্বকীয়তা রাখতে গিয়ে কোথাও একটা কম্প্রোমাইজ করে ফেলি অনেকে, সেখানে কিন্তু আহ, দাপটের সঙ্গে বিনয় রেখে ও দাঁড়িয়ে থাকতো, কথা বলতো, অগাধ নানান বিষয়ে পড়াশোনা, জিজ্ঞাসা, অভিনয় নিয়ে তর্ক বিতর্ক। এমন একটা মানুষ, তার সঙ্গে আবার দেখা হবে খুব বড় করে, হয়তো কখনো চোখের জল চিকচিক করে উঠবে সবার। আমরা যারা দেখবো, শুধু তাই না, যখন প্রেক্ষাগৃহে বড় করে আসবে, আমি জানি যারা দর্শক রয়েছেন তাদেরও তাই হবে। আম, কিছু মানুষের অবহেলার জন্য, উদাসীনতার জন্য ওকে চলে যেতে হলো। কাদের এই অবহেলার উদাসীনতার পরিণাম এটা? একজন এত দক্ষ, এত তুখোড়, একজন ব্রিলিয়েন্ট একজন মানুষ, একজন ভাই চলে গেল আমাদের থেকে। তার কারণটা তো জানার দরকার, এখনো জানা হয়নি। ইলেকশনের যে ব্যস্ততা ছিল, সেই কারণে ইনভেস্টিগেশনের কিছু পদ্ধতি একটু থমকেছে। তারও কারণ হচ্ছে যে উড়িষ্যা তালসারিতে হওয়া ঘটনা, তারপর এখানে জিজ্ঞাসা। সবার সঙ্গে থাকতো তো, চলে যাওয়ার পরে আসলে আমাদের এই ছন্নছাড়া হয়ে থাকা একটু টলিউড ইন্ডাস্ট্রিকেও কিন্তু জুড়ে দিয়ে চলে গেছে। সো এভরিবডি ইজ এক্সপেক্টিং দ্যাট। এবং আমরা প্রত্যেকেই সহকর্মী, কেউ না, দাদা, আপন দাদা, ওই টাইপেরই। প্রিয়াঙ্কার উত্তর পাওয়া বাকি, ওর ছেলে সহজ, তার উত্তর পাওয়া বাকি। কাকিমার মা, যিনি অবসর সময় আমাদের খেতে দিতেন, তাঁরও উত্তর পাওয়া বাকি, আর আমাদের উত্তর পাওয়া বাকি। আমার মনে হয় যে এবার স্বচ্ছ এবং নির্দিষ্ট একটা ইনভেস্টিগেশনে কাদের গাফিলতি বা দুর্বলতা, সেটা সামনে আনতেই হবে। আর বাকি কার কি হবে সেই বিষয়ে সে তো আইন ঠিক করবে। রুদ্র, বেসিক্যালি তুমি একটু আগে বললে যে আমাদের সবাইকে এক করে দিয়ে গেল। এক্ষেত্রে আমাদের আমাদের একটাই জিজ্ঞাস্য, আর্টিস্ট ফোরাম বলো বা ইন্ডাস্ট্রিতে বলো, অরাজকতা, গুন্ডারাজ, ব্যান করা, এগুলো আশা করি এবার একেবারে গঙ্গাতে ফেলে দেওয়া হবে। দেখুন, কিছু মানুষের অন্যায় দেখে যারা চুপ করে থাকতেন তাদেরকেই যোগ্য বলে বিবেচিত করা হতো, তার গুণটাকে দেখা হতো না। আর যারা অন্যায় বা অসত্য সেগুলো দেখে কথা বলতেন, যন্ত্রণা পেতেন, আওয়াজ তুলতেন, তাদেরকেই অযোগ্য বলে সেই যোগ্যদের সরিয়ে দেওয়া হতো। এটা পদ্ধতি চলেছে। যারা এটা করেছিলেন, যারা এই ব্যান্ড কালচার শুরু করেছিলেন, শিল্পী, টেকনিশিয়ান, রাইটার, সম্মানীয় পরিচালক, বহু মানুষকে অনিচ্ছাকৃতভাবে মাথা নুইয়ে থাকতে হয়েছে, যাদের মাথা উঁচু করে চলবার কথা নিজ গুণে। যারা এই ব্যান কালচার এইভাবে প্রণয়ন করেছেন, 2021-এ সাড়ম্বরে আমাকে ব্যান করা দিয়ে শুরু হয়। কালো ব্যাচ লাগিয়ে আমার টেকনিশিয়ান ভাইদের জোর করে উত্তম কুমারের মূর্তি অব্দি টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিল করা হয়েছিল। ভুলিনি,
সেই সময় আমার বাকি বন্ধু বা সহকর্মী যাদের জন্য আমি কথা বলছিলাম, আমি তো আমার জন্য কিছু বলিনি, তারা যদি সেই সময় একটু এক হওয়ার সাহস পোষণ করতেন, যদিও সবার সাহস সমান হয় না, প্রত্যেকেই নিজের পরিবার, নিজের রোজগার বাঁচাতে চায়, কিন্তু এই অরাজকতার পরিবেশ ভারতবর্ষের কোথাও তো নেই। তো যারাই ব্যান কালচার, বয়কটের কালচার শুরু করেছিলেন, মানুষ তাদেরই বয়কট করে দিয়েছেন, ব্যান করে দিয়েছেন। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বার্তা দিয়েছেন যে কোথাও কোনো দাদাগিরি, জুলুমবাজি বা স্বৈরতান্ত্রিকভাবে ঠিক করে দেওয়া কে যোগ্য কে অযোগ্য, এই সবগুলো বন্ধ হয়ে গেল। তো তাই প্রাণ ভরে নিঃশ্বাস নেবে টলিউড শুধু নয়, বাকি অন্যান্য শিল্প জগৎ, সেটা যাত্রা হোক, টেলিভিশন হোক, সঙ্গীত হোক, নৃত্য হোক, চিত্রাঙ্কন হোক বা লোকশিল্পের সঙ্গে ভ্যারাইটি যে জায়গা, আহ, যেগুলো খুব যন্ত্রণার মধ্যে ছিল, সেই বিষয়টা হবে। এবং পক্ষপাতিত্ব বলে যে শব্দটা, সেই শব্দটার বোধহয় আর উচ্চারণ করার প্রয়োজন পড়বে না। স্বরূপ বিশ্বাস রাজত্বের শেষ তাহলে। হুম। স্বরূপ বিশ্বাস রাজত্বের শেষ। না, স্বরূপ বিশ্বাসটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপ্লয়ি ছিলেন। তৃণমূল নেত্রী যা যা বলতেন ওনারা মন দিয়ে সেই অরাজকতা তৈরি করতেন। ওনাদের এত ক্ষমতা টমতা কিছু ছিল না। রুজতদা, একাডেমি অফ ফাইন আর্টস আবার মুক্তি পাচ্ছে এবং সরকারি হলগুলোতে। হুম। সেখানে এতদিন ধরে সেটা আটকে ছিল এবং পরবর্তীতেও আমরা নিশ্চয়ই এই সরকারি হল থেকে ছবি বাদ সেগুলো বোধহয় এবার কেটে যেতে চলেছে। দেখুন, জয়ব্রত দাসের পরিচালনায় সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের কৃতি ছাত্ররা যে সিনেমা বানিয়েছিল, যেখানে আমি, রাহুল সমেত আরো বন্ধু বান্ধব বহুজন কাজ করেছিলাম। সিনেমা কে কবে বানাবে, কে কবে রিলিজ করবে, তারও আধিপত্যেরা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, যা কখনোই সমীচীন নয়। কি কতজনকে নিয়ে কতক্ষণ ধরে শুটিং করবে, এই আধুনিকতার প্রযুক্তি চলে আসবার পরেও সেগুলো তৈরি করা হতো। আমাদের ফ্লোরে কিছু টেকনিশিয়ান ভাই, তারা পরিশ্রম করে কাজ করতেন, না যাদের প্রয়োজন নেই তাদের বসে বসে মাইনে দেওয়া হতো। প্রযোজকের তো মূল ক্ষতি হতো, প্রযোজক চলে গেলে টেকনিশিয়ান, আর্টিস্ট সবারই তো ক্ষতি। কারা সিনেমা তৈরি হচ্ছে যদি 10 টাকায় ধরি, এত যদি আনুষঙ্গিক বাড়তি খরচ হয়ে যায় যে টাকা ফেরতের নিশ্চয়তা জেনে কোনো প্রযোজক আসেন না সিনেমার ক্ষেত্রে। তারা তাদের ফিউচার এবং পরিশ্রমের রোজগার পুরোটাই অন্ধকারের মধ্যে রেখে আমাদের বিশ্বাস করে কাজ করেন। তাদের তো রিলিফ দেওয়াটা প্রাথমিক কাজ। সিসিআই, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, কখনো এই কথা বলে না যে কোনো সংস্থা, সেটা ক্যামেরার পেছনে হোক বা বাইরে হোক, কোনো সংগঠন, তারা ঠিক করে দেবে যে কতজনকে নিয়ে কাজ করতে হবে। একদম এটা যিনি বিনিয়োগ করছেন কোনো কিছু নির্মাণে, তিনি তার সম্মানীয় পরিচালকের সঙ্গে আলোচনা করে পুরো বিষয়টা করতে পারেন। কিন্তু ভারতবর্ষের সর্বত্রই প্রায় এটা মেনটেন হলে বা এরকমই কিছুটা মেনটেন হলে, আমাদের এখানে এটা হয়নি। তো আমরা চাই যে যাতে প্রযোজক, পরিচালক, শিল্পীরা তাদের নিজেদের যোগ্যতায় সসম্মানে কাজ করতে পারেন, কারোর চরণে মাথা ঠেকিয়ে নয়, যে অরাজকতা তৈরি করা হয়েছিল। রাহুল থাকলে বড় খুশি হতো। থ্যাংক ইউ।